আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, পাপেল এডুকেয়ার শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আজকে ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টের উপর সুপার সাজেশনের স্পেশাল ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এমন 12 থেকে 14টি কোয়েশ্চেন যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী। অর্থাৎ আজকের ক্লাসটি তুমি যদি করো তাহলে আমি বলতে পারি তোমার পরীক্ষার জন্য 12 থেকে 14টি এমন কোয়েশ্চেন আমি রেখেছি, যে কোয়েশ্চেনগুলো তুমি পরীক্ষার হলে যদি জেনে যাও তাহলে তোমার জন্য পরীক্ষার হলে পরীক্ষাটা আরো অনেক গুছানো হবে এবং তুমি পরীক্ষায় কমন পাবে এটা নিশ্চিত। অর্থাৎ 100% কমন, 100% কমন লাইভ ক্লাস হতে যাচ্ছে আজকে। সো আজকে লাইভ ক্লাসটা কেউ কিন্তু মিস করো না এবং তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে লাইভ ক্লাসে কিন্তু জয়েন হয়ে যাও। আমরা কিন্তু আমাদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী, অর্থাৎ ঠিক রাত 6টা 30 মিনিটে আমরা কিন্তু লাইভে চলে আসছি এবং এই লাইভটা আজকে হতে যাচ্ছে তোমার কেমিস্ট্রি সাবজেক্টের উপর খুব গুছানো একটা প্রস্তুতি নেওয়ার লাইভ ক্লাস। অর্থাৎ এই লাইভ ক্লাসটি তুমি যদি করো তাহলে তোমার পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী 12 থেকে 14টি কোয়েশ্চেন তুমি কমন পেতে যাচ্ছ পরীক্ষায়। এবং পরীক্ষায় কমন পাওয়ার জন্য আজকে লাইভ ক্লাসটিতে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে হবে এবং শেষ পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখি। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের, দেখো এটা কোন অধ্যায় থেকে তোমরা গ্যাস করতে থাকো, আমি একটু কোয়েশ্চেনটা তোমাদেরকে সলভ করে দেই। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি আমাদের, প্রথম কোয়েশ্চেনটা হলো উদাহরণ সহ আইসোটোপ, আইসোটোন, আইসোবার কাকে বলে। উদাহরণ সহ আইসোটোপ, আইসোটোন, আইসোবার কাকে বলে, এইটা আমাদেরকে লিখতে বলছে। উদাহরণ সহ আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা যেটা শিখবো, প্রথমে আমাদেরকে কি বলছে, আইসোটোপ। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছো আমি দেখতেছি, তোমাদের সবাইকে থ্যাংক ইউ এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করার জন্য সবাইকে অভিনন্দন। তাহলে দেখো আইসোটোপ, আইসোটোপটা কি আমরা প্রথমে দেখি। আচ্ছা, তুমি জাস্ট সিম্পল একটা কথা মনে রাখবা, স্যার বলছে আইসো মানে সেম, আইসো মানে সেম মানে কি, সমান। আইসো মানে সেম বা সমান, এটা জাস্ট মনে রাখো। তাহলে আইসো মানে সেম বা সমান, প দিয়ে মনে রাখবো প্রোটন। তাহলে যেসব মৌলের যেসব মৌলের যেসব মৌলের যেসব মৌলের প্রোটন সংখ্যা সমান, যেসব মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু কি অসমান বলতো, কিন্তু ভর সংখ্যা অসমান, কিন্তু কি সংখ্যা অসমান, কিন্তু ভর সংখ্যা অসমান, ভর সংখ্যা অসমান, ভর সংখ্যা অসমান, ভর সংখ্যা অসমান, তাদেরকে কি বলে, তাদেরকে পরস্পরের তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে, পরস্পরের আইসোটোপ বলে। এখন অনেকের এখানে একটা জায়গায় কনফিউশন আসবে, সেটা হলো, আমি একটু লিখে নেই তারপর বলতেছি। অনেকের এই জায়গায় কনফিউশন আসবে, কি কনফিউশন আসবে, যে স্যার আপনি লিখলেন যেসব মৌলের প্রোটন সংখ্যা সমান, স্যার আমরা তো প্রোটন সংখ্যা সমান শিখিনি, আমরা তো শিখছি স্যার পারমাণবিক সংখ্যা। আচ্ছা, প্রোটন সংখ্যা ইকুয়ালস টু পারমাণবিক সংখ্যা, ওকে। আচ্ছা, তাহলে তুমি পারমাণবিক সংখ্যা লিখলেও কিন্তু হয়ে যাবে। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। আমাদেরকে উদাহরণও দিতে বলছে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে আমরা জানি, সেটা হলো, প্রথমটা হলো প্রোটিয়াম, প্রথমটা হলো প্রোটিয়াম, প্রোটিয়াম, তারপরটা হচ্ছে ডিউটেরিয়াম, 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 তারপরেরটা হচ্ছে টিট্রিয়াম, টিট্রিয়াম। আচ্ছা, আমরা নিচের গুলাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর উপরের গুলাকে বলি ভর সংখ্যা। দেখো প্রোটন সংখ্যা এখানে সেম কিন্তু ভর সংখ্যা সেম নয়, এরা হচ্ছে কি পরস্পরের আইসোটোপ। আইসোটোপ নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না এরপরে। তারপরে দেখো কি আছে আমাদের, আইসোটোন। আমরা একটু আইসোটোন নিয়ে কথাবার্তা বলি। আইসোটোন, আইসোটোন, আইসো মানে কি বলছি আমি স্যার, আইসোটোন মানে, আইসো মানে আমি বলছি স্যার সেম বা সমান, তাহলে টোন ন দিয়ে মনে রাখবো নিউট্রন। আচ্ছা, তাহলে মনে রাখবো যেসব মৌলের যেসব মৌলের নিউট্রন সংখ্যা, যেসব মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু কিন্তু কি, কিন্তু হচ্ছে প্রোটন
এবং ভর সংখ্যাও সমান, প্রোটন এবং ভর সংখ্যাও সমান, প্রোটন এবং ভর সংখ্যা অসমান, ভর সংখ্যা অসমান, তাদেরকে পরস্পরের তাদেরকে পরস্পরের আইসোটোন বলে, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে, পরস্পরের আইসোটোন বলে, আইসোটোন বলে, আইসোটোন বলে, ওকে, আইসোটোন বলে। আচ্ছা, যেসব মৌলের নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা সমান, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো, প্রথম উদাহরণটা হচ্ছে আমাদের পটাশিয়াম, কারণ পটাশিয়ামের ভর সংখ্যা হচ্ছে 39, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। আর ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ভর সংখ্যা হচ্ছে 40 আর তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। দেখো, নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে এখানে থাকবে 20, এখানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা আমরা যদি বাদ দিই, এখন দেখো এখানে ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা যদি বাদ দিই এখানে থাকবে 20, তার মানে নিউটন সংখ্যা সমান। দেখো, ভর সংখ্যাও সমান, প্রোটন সংখ্যাও কি পরস্পর অসমান, কিন্তু নিউটন সংখ্যাটা কি সমান। নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করি? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেই, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেই, উপরেরটা ভর সংখ্যা নিচেরটা প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যেটাই বলো, প্রোটন আর পারমাণবিক সংখ্যা একই, ওকে। আচ্ছা, তাহলে এখানে নিউটন সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা অসমান এবং প্রোটন সংখ্যাও কি অসমান, তাহলে তাদেরকে পরস্পর কি বলবো আমরা? আইসোটোন বলবো। পারবো কিনা? ইনশাল্লাহ পারবো, তাই না? ইনশাল্লাহ পারবো। দেখো, পরের কোশ্চেন কি আমাদেরকে বলছে? আইসোবার কাকে বলে? আইসোবার, আইসোবার, দেখো আমরা আইসোবার নিয়ে কথাবার্তা বলি। আইসোবার, আইসোবার, আইসো কথার মানে হচ্ছে স্যার বলছে সমান, তাই না? এখানে বার কথাটা আছে, বার দিয়ে মনে রাখবো ভর সংখ্যা। তাহলে যেসব মৌলের যেসব মৌলের যেসব মৌলের যেসব মৌলের ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান, কিন্তু 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 কি প্রোটন সংখ্যা অসমান, প্রোটন সংখ্যা অসমান, প্রোটন সংখ্যা অসমান, প্রোটন সংখ্যা অসমান, তাদেরকে পরস্পরের অসমান, তাদেরকে পরস্পরের কি বলে? তাদেরকে পরস্পরের তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়, আইসোবার বলে, আইসোবার বলে, অর্থাৎ ভর সংখ্যা সমান হবে। আমরা যদি উদাহরণ বলি, উদাহরণ হচ্ছে আর্গন, আর্গনের ভর সংখ্যা 40, পারমাণবিক সংখ্যা 18, এবং ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ভর সংখ্যা 40, পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। দেখো, ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা কি অসমান না, তাহলে তাদেরকে পরস্পর কি বলবো আমরা? আইসোবার। দেখো তো এই কোশ্চেনটা সলভ করতে পারবা কিনা, এই কোশ্চেনটা কি সলভ করতে পারবা কিনা বলো? ঠিক আছে, বলো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আজকে কতক্ষণ ক্লাস করাবেন? আজকে 12 থেকে 14টা কোশ্চেন, যতক্ষণ লাগে ততক্ষণ ক্লাস করাবো, ওকে। আজকে মজার ক্লাস হবে, ঠিক আছে, মজার একটা ক্লাস হবে, এবং এই ক্লাসে আশা করি সবাই উপকৃত হবা। সবাই, যাদের কেমিস্ট্রি সাবজেক্ট আছে তারা সবাই উপকৃত হবা। কারণ হচ্ছে এই কোয়েশ্চেন গুলো সিলেক্টিভ কোয়েশ্চেন, আমাদের পাপিলিটি কেয়ার কর্তৃক যে সুপার সাজেশনটা রয়েছে সেই সুপার সাজেশন থেকে সিলেক্ট করা কোয়েশ্চেন, অর্থাৎ এই কোয়েশ্চেন গুলো কিন্তু কমন আসবেই শিওর, ওকে, কমন আসবেই শিওর। আচ্ছা, ঠিক আছে, পারবো স্যার, পারবো স্যার, ওকে, তোমরা সবাই পারবা ইনশাল্লাহ, সবাই। এইটা ইজি স্যার, ইয়েস, ইয়েস। তাহলে দেখো, পরবর্তীটা পরবর্তীটা হচ্ছে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। এইটা কি পারবা কিনা বলো? এটা কি পারবা কিনা? অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমি একটু লিখি, অরবিট এবং অরবিটাল, অরবিট, অরবিট এবং অরবিটাল, অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য, তাই না? আচ্ছা, তাহলে অরবিট হচ্ছে কক্ষ, অরবিটের বাংলা হচ্ছে আমরা লিখবো কক্ষ, আর অরবিটালের বাংলা লিখবো হচ্ছে কক্ষক। কি লিখবো? কক্ষক, ঠিক আছে। অরবিটালের বাংলা লিখবো হচ্ছে কক্ষক, কি লিখবো? কক্ষক। আশা করি এটা তোমরা করতে পারবা, তারপর আমি একটু সলভ করে দিচ্ছি। আচ্ছা, অরবিটের প্রথম হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রনের দ্বিমাত্রিক, ইলেকট্রনের দ্বিমাত্রিক বিন্যাস, ইলেকট্রনের দ্বিমাত্রিক বিন্যাস, ইলেকট্রনের দ্বিমাত্রিক বিন্যাস।
ঠিক আছে, আর এইটা হচ্ছে ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস। ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস, বিন্যাস অর্থাৎ যে স্থানে, যে স্থানে ইলেকট্রনের ইলেকট্রন পাওয়ার, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, 90 থেকে 95%। এটা হলো প্রথম আমাদের পার্থক্য। তারপরে 2 নাম্বার পার্থক্য যদি আসি, তাহলে এখানে আমরা বলতে পারি এটার আকৃতি হচ্ছে, আকৃতি হচ্ছে বৃত্তাকার বা উপবৃত্তাকার, আকৃতি হচ্ছে বৃত্তাকার বা উপবৃত্তাকার। আর এটার আকৃতি কি? আকৃতি বিভিন্ন রকম হতে পারে, তাই না? আকৃতি বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, হতে পারে। যেমন এস অরবিটালের আকৃতি কেমন? এস অরবিটালের, এস অরবিটালের আকৃতি, এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার, এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার। তারপর পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি, ডাম্বেল আকার। তারপর হচ্ছে ডি অরবিটালের আকৃতি কেমন? ডাবল ডাম্বেল আকার, ডাবল ডাম্বেল আকার। ঠিক আছে, এইগুলো লিখে দিবা। তাহলে এটা দুইটা আমাদের পার্থক্য গেল। তারপর দেখো আরো পার্থক্য আছে, সেটা আমরা একটু দেখি। যেরকম এখানে যদি আমরা পার্থক্য দেখি, সেটা হচ্ছে এখানে শক্তি স্তর গুলোকে কিভাবে প্রকাশ করা হয়। শক্তি স্তর গুলোকে কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবং আমরা যদি একটু চিন্তা করি, দেখো আমরা হচ্ছে এখানে যদি চিন্তা করি, তাহলে অরবিটাল গুলাকে কিভাবে কি দ্বারা প্রকাশ করা হয়? অরবিটাল গুলোকে, অরবিটাল গুলোকে, অরবিটাল গুলোকে এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়, এসপিডিএফ দ্বারা, দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়। তারপরে 4 নাম্বার হচ্ছে কি বলো? 4 নাম্বার হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বা সর্বোচ্চ ইলেকট্রন থাকে আর কি, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার সংখ্যক, 2n স্কয়ার সংখ্যক। আর এখানে হচ্ছে কি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা, ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি। কারণ একটা ইলেকট্রনের একটা ঘরের মধ্যে কয়টা করে ইলেকট্রন থাকে? একটা অরবিটালের একটা ঘরের মধ্যে দুইটা করে ইলেকট্রন থাকে। কয়টা করে ইলেকট্রন থাকে? দুইটা। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে অরবিটের মধ্যে ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করা হয়, ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করা হয়, ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করা হয়। ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করা হয়। আর এটার মধ্যে হচ্ছে ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। অরবিটালের মধ্যে ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে বিবেচনা করা হয়, তরঙ্গ হিসেবে বিবেচনা করা হয়।
তরঙ্গ হিসেবে বিবেচনা করা হয়, তরঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। ওকে, আচ্ছা, ওকে। তাহলে দেখো এই কোশ্চেনটা তোমরা কি পারবা কিনা বলো, এই কোশ্চেনটা তোমরা কি পারবা কিনা বলো, এটা এই কোশ্চেনটা তোমরা পারবা কিনা? ওকে, এই কোশ্চেনটা তোমরা পারবা কিনা বলো। এই কোশ্চেনটা তোমরা পারবা কিনা? জি স্যার পারবো, জি স্যার পারবো, পারবো স্যার। আচ্ছা আমি একটু আবার প্রথম থেকে বলে দেই, প্রথম থেকে একটু বলে দেই, যারা আমাদের সাথে পরে জয়েন হয়েছে তারা একটু জেনে নিতে পারবা যে আমরা প্রথমে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে আমাদের কি, অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য। অরবিট হচ্ছে কক্ষ, অরবিটাল হচ্ছে কক্ষক, ঠিক আছে। আচ্ছা, অরবিট কি, ইলেকট্রনের দ্বিমাত্রিক বিন্যাস। আমরা যদি বলি গ্রহের কক্ষপথ আছে না, গ্রহের কক্ষপথ, সেটাই হচ্ছে অরবিট, সেটাই হচ্ছে কি, অরবিট। তাহলে ইলেকট্রনের দ্বিমাত্রিক বিন্যাস হচ্ছে অরবিট, ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস হচ্ছে অরবিটাল। এবং অরবিটালটা হচ্ছে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 90 থেকে 95%। এবং আকৃতি হচ্ছে অরবিটের বৃত্তাকার বা উপবৃত্তাকার, দুইটা থেকে একটা, দুইটা থেকে একটা, দুইটা থেকে একটা। আকৃতি হচ্ছে অরবিটের বৃত্তাকার বা উপবৃত্তাকার, দুইটা থেকে একটা। আর আকৃতি হচ্ছে অরবিটালের বিভিন্ন রকম হইতে পারে, যেরকম হচ্ছে এস অরবিটালের হইতে পারে হচ্ছে গোলাকার, পি অরবিটালের হইতে পারে ডাম্বেল আকার, ডি অরবিটালের হইতে পারে ডাবল ডাম্বেল আকার। আর তারপরে আমরা যদি দেখি শক্তি স্তর গুলোকে কে এল এম এন ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। আর অরবিটাল গুলাকে এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। আর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা অরবিটের মধ্যে হচ্ছে 2n স্কয়ার সংখ্যক, আর অরবিটালের মধ্যে হচ্ছে 2টি। আর ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করা হয় কোথায়, এই অরবিটের মধ্যে। আর ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে বিবেচনা করা হয় কোথায়, এই অরবিটালের মধ্যে। অরবিটালটা মূলত কোয়ান্টাম মেকানিক্স থেকে আসছে আর কি। আর অরবিটের ধারণাটা নেওয়া হয় হচ্ছে বোর পরমাণু মডেল থেকে। ওকে, আচ্ছা, এগুলাও তোমরা লিখতে পারবা চাইলে পার্থক্য, আমি বলে দিলাম মুখে মুখে, জাস্ট তোমরা ওগুলা লিখে নিতে পারবা। ওকে, আশা করি লিখে নিতে পারবা। তাহলে এতটুকু যদি পারো এনাফ, এতটুকু পারলে এখান থেকে এনাফ। তাহলে দেখো পরবর্তীটাতে আমরা চলে যাই। পরবর্তীটা হচ্ছে আমাদের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এইটাও ইম্পর্টেন্ট, মানে যেগুলা পড়াচ্ছি আজকে কোশ্চেন, সবগুলো কোশ্চেন তোমাদের জন্য 100% কমন উপযোগী। ওকে, 100% কমন উপযোগী। 100% কি বলো, কমন উপযোগী। আচ্ছা, প্রথমে আমরা শিখবো আউফবাউ নীতি কি, এবং আউফবাউ নীতির আলোকে 3D ও 4s অরবিটালের শক্তি তুলনা করো। আমি আউফবাউ নীতিটা খুব সহজে তোমাদেরকে পড়াই দেই। আউফবাউ নীতি, আউফবাউ নীতি, আউফবাউ নীতি, আউফবাউ নীতি, আউফবাউ নীতি। আচ্ছা, আউফবাউ নীতিটা কি, মনে রাখবা পরমাণুর, পরমাণুর কোন পরমাণুর বা যে কোনো পরমাণু, আমরা যদি এটা লিখে দিই, কোন পরমাণুর, কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে, ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন বিন্যাসের সময় পরমাণু সমূহ বা পরমাণুর ইলেকট্রন সমূহ, আমরা ইলেকট্রন সমূহ লিখি, ইলেকট্রন সমূহ প্রথমে, প্রথমে নিম্ন শক্তির, প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, অরবিটালে প্রবেশ করে, প্রবেশ করে। এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির, ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, বা উচ্চ শক্তির, ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করে। এটা হচ্ছে আউফবাউ নীতি, এটা হচ্ছে আউফবাউ নীতি। আচ্ছা, এই আউফবাউ নীতি, এই নিম্ন শক্তি স্তর শক্তি স্তরের মান বা শক্তি স্তরে
প্রবেশের প্রবেশে মান নির্ভর করে n+l এর মানের উপর। যে শক্তি স্তরের বা যে অরবিটালের n+l এর মান কম, l এর মান কম, সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। আচ্ছা, তাহলে আউফবাউ নীতিটা কি? কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করে। উচ্চ শক্তির অরবিটাল কি করে? পূর্ণ করে। এখানে পূর্ণ লিখে দিবা, পূর্ণ করে। আচ্ছা, শক্তি স্তরে প্রবেশের মান নির্ভর করে n+l এর মানের উপর। যে অরবিটালে n+l এর মান কম, সেই অরবিটালে ইলেকট্রনে আগে প্রবেশ করে। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর, আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা আজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান। এগুলো আমরা পড়েছি গত ক্লাসে। যারা যারা গত ক্লাসটা করে ফেলছো তাদের জন্য এটা ইজি। দেখো আমরা একটু এটা সলভ করি। দেখো আউফবাউ নীতির আলোকে 3d আর 4s অরবিটালের শক্তির তুলনা। তাহলে আমরা প্রথমে 3d টা নেই। দেখো 3d টা নেই, যার n+l এর মান কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। দেখো 3d এর ক্ষেত্রে n এর মান কত? 3 না? 3d এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3। আর d এর জন্য l এর মান কত হয়? d এর জন্য s এর জন্য হয় l এর মান, আমি একটু লিখে দেই, s এর জন্য l এর মান হয় 0, p এর জন্য l এর মান হয় 1, d এর জন্য l এর মান হয় 2, f এর জন্য l এর মান হয় হচ্ছে 3। তাহলে এখানে কি আছে? d এর জন্য l এর মান কত হবে? 2। তাহলে l এর মান 2, এখানে আমরা 2 নিলাম। তাহলে n+l এর মান, এখন n+l এর মান আমরা নির্ণয় করব। তাহলে n এর মান হচ্ছে 3 প্লাস l এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 2, তাহলে কত আসতেছে এখান থেকে? 5। এখন 4s নিব আমরা। কত নিব? 4s। 4s দেখো n এর মান কত 4 এর জন্য? তাহলে 4s এর জন্য n এর মান 4 এবং l এর মান কত হবে s এর জন্য? 0। তাহলে এখানে n+l এর মান যদি আমরা নির্ণয় করি, n+l এর মান কি হবে? 4 + 0 মানে হচ্ছে কত? 4। তার মানে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? যার n+l এর মান কম। কোনটা কম? এইটা। তার মানে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 3d তে ইলেকট্রন প্রবেশ করবে। তোমরা আশা করি ব্যাখ্যাটা দিতে পারবা? পারবা না? পারবা না ব্যাখ্যা দিতে? বলো তো একটু সবাই, সবাই একটু বলো যে ব্যাখ্যা দিতে পারবা কিনা। তোমরা ক্লিয়ারলি ব্যাখ্যা দিতে পারবা? তোমরা কি ব্যাখ্যা দিতে পারবা? তোমরা কি ব্যাখ্যা দিতে পারবা কিনা বলো। আচ্ছা, তোমরা কি ব্যাখ্যা দিতে পারবা কিনা? তোমরা সবাই ব্যাখ্যা দিতে পারবা না? খুবই সহজ ছিল কোশ্চেনটা, কিন্তু খুবই সহজ ছিল, খুবই সহজ ছিল কোশ্চেন। এই কোশ্চেনটা যদি পারো তাহলে মোটামুটি বলা যায় অধ্যায় থেকে অনেকটুকুই তুমি পারবা। জি স্যার পারবো, জি স্যার পারবো। ওকে, আচ্ছা তোমরা তাহলে আশা করি এটা পেরে যাবা। তাহলে এইটা যদি পারো, এর পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি। দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে যোজনী বা যুজ্যতা কি? যোজনী বা যুজ্যতা কি? যোজনী বা যুজ্যতা কি? যোজনীর ইলেকট্রন মতবাদ বর্ণনা করো। যোজনীর ইলেকট্রন মতবাদ কি করো? বর্ণনা করো। আসো আমরা একটু এটা সলভ করা ট্রাই করি। দেখো যোজনী বা যুজ্যতা একই জিনিস। অনেকে যোজনী এবং যুজ্যতা ইলেকট্রন দুইটা এক করে ফেলো। যোজনী এবং যুজ্যতা একই জিনিস, কিন্তু যোজনী এবং যুজ্যতা ইলেকট্রন কিন্তু একই জিনিস না। যোজনী এবং যুজ্যতা ইলেকট্রন কিন্তু একই জিনিস না। যোজনী এবং যুজ্যতা একই জিনিস। ওকে, আচ্ছা যোজনী বা যুজ্যতা কি? তাহলে কোনো একটি মৌলের কোনো একটি মৌলের কোনো একটি মৌলের মৌলের পরমাণু পরমাণুর অন্য একটি কোনো মৌলের অন্য কোনো মৌলের অন্য কোনো মৌলের অন্য কোনো মৌলের পরমাণুর সাথে
যুক্ত হবার যে যুক্ত হবার যুক্ত হওয়ার ক্ষমতাকে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যুজ্যতা বলে। যোজনী বা যুজ্যতা বলে। যোজনী বা যুজ্যতা বলে। যোজনী বা কি বলে? যুজ্যতা বলে। যোজনী বা যুজ্যতা বলে। ওকে। আচ্ছা, কোন একটি মৌলের পরমাণুর অন্য কোন মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলে? যোজনী বা যুজ্যতা বলে। যোজনী বা যুজ্যতা বলে। যোজনী বা যুজ্যতা কিন্তু যুজ্যতা ইলেকট্রন কিন্তু একই নয়। যোজনী বা যুজ্যতা ইলেকট্রন কিন্তু একই নয়। ঠিক আছে, এইটা মাথায় রেখো। যুজ্যতা ইলেকট্রন কিন্তু আলাদা। যুজ্যতা ইলেকট্রন কিন্তু আলাদা। যুজ্যতা ইলেকট্রন কিন্তু আলাদা। আচ্ছা, এইটা আসলে কিভাবে নির্ধারিত হয়? এইটা নির্ধারিত হয়, আমরা যদি লিখি যা নির্ধারিত হয় নির্ধারিত হয় নির্ধারিত হয় কোন মৌলের যোজনী কত, এটা কিভাবে নির্ধারিত হয়? যা নির্ধারিত হয় যা নির্ধারিত হয় সর্বশেষ কোন মৌলের কোন মৌলের কোন মৌলের সর্বশেষ 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 কক্ষপথের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, আমি একটু বাংলায় লিখে দিই, ইলেকট্রন ইলেকট্রন আদান প্রদান আদান প্রদান বা শেয়ারকৃত ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ারকৃত ইলেকট্রনের সংখ্যা মাধ্যমে ইলেকট্রনের সংখ্যার মাধ্যমে। এই কথাটা লিখে দিবা। এই কথাটা লিখে দিলে স্যারে তোমার প্রতি একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে যে না, এই ছেলেটা যোজনী বা যুজ্যতা আসলেই জানে। যোজনী বা যুজ্যতা আসলে এই ছেলেটা জানে, খুব ভালো করে জানে। এই জন্য এই লাইনটা লিখতে পারছে। কি লাইনটা লিখে দিবা? যে যোজনী বা যুজ্যতা কিভাবে নির্ধারিত হয়? যা নির্ধারিত হয় কোন মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারকৃত ইলেকট্রনের সংখ্যার মাধ্যমে। এই কথাটুকু একটু লিখে দিবা। এই কথাটুকু একটু লিখে দিবা। স্যার তোমার প্রতি আসলে খুশি হয়ে নাম্বার দিবে। ঠিক আছে, খুশি হয়ে নাম্বার দিবে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখো তার পরবর্তী কোশ্চেনটা কি, যোজনীর ইলেকট্রন মতবাদ কি? তাহলে যোজনীর ইলেকট্রন মতবাদ হলো যোজনীর ইলেকট্রন মতবাদ হলো ইলেকট্রন মতবাদ হলো কোন মৌলের কোন মৌলের কি, যোজনীর ইলেকট্রন মতবাদ হলো কোন মৌলের সর্বশেষ কক্ষপথের সর্বশেষ কক্ষপথের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন ইলেকট্রন আদান প্রদান ইলেকট্রন আদান প্রদান প্রদান বা শেয়ার শেয়ারকৃত শেয়ারকৃত সংখ্যাটি শেয়ারকৃত ইলেকট্রনের সংখ্যাটি হলো মৌলটি যোজনী। শেয়ারকৃত ইলেকট্রনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যায় বা ইলেকট্রন শেয়ার শেয়ার করার মাধ্যমে, এইটুকু একটু লিখে দিই, এটা আর একটু সুন্দর শোনা যাবে। শেয়ার করার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে অষ্টক পূর্ণ করে স্থিতিশীল মৌলে স্থিতিশীল স্থিতিশীল মৌলে পরিণত পরিণত হতে যে কয়টি ইলেকট্রন প্রয়োজন
সেই কয়টি তাই হলো কোনো মৌলের যোজনী, তাই ওই মৌলের যোজনী, তাই ওই মৌলের যোজনী, ওই মৌলের যোজনী, ওই মৌলের যোজনী। আচ্ছা, এইটা দেখো, এটা খুব বড় একটা লাইন হয়ে গেল, আমি তারপরে একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যোজনীর ইলেকট্রন মতবাদ হলো কোন মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করার মাধ্যমে অষ্টক পূর্ণ করে স্থিতিশীল মৌলে পরিণত হতে যে কয়টি ইলেকট্রন প্রয়োজন সেই সেই তাই হলো কি ওই মৌলের যোজনী। আচ্ছা, এখন আসো একটু বুঝাই। দেখো, এটা একটু বুঝাই। যেরকম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ, তাই না? আচ্ছা, এখন দেখো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? সোডিয়ামের সর্বশেষ কক্ষপথটা যদি আমরা রাখি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে তার মধ্যে ইলেকট্রন থাকবে কয়টা? 11টা। তাহলে কয়টা থাকবে ইলেকট্রন? 11টা। তাহলে শেষ কক্ষপথে কয়টা থাকবে? একটা ইলেকট্রন থাকবে, একটা। এবং ক্লোরিনের শেষ কক্ষপথে থাকবে হচ্ছে 7টা ইলেকট্রন, কারণ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তার মানে তার মধ্যে ইলেকট্রন থাকবে হচ্ছে 17টা, 17টা। তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা, 4টা, 6টা, 7টা। এখন দেখো তারা কি করবে? তারা ইলেকট্রনের আদান প্রদান করবে। সোডিয়াম কি করবে? তার এই ইলেকট্রনটা দিয়ে দিবে। এখন দিয়ে দিলে কি হয়? তার এই কক্ষপথটাই থাকে না, তার এই কক্ষপথটাই কি থাকে না, তার এই কক্ষপথটাই থাকে না। তাহলে তার এই যে অষ্টক পূর্ণ হয়ে গেল। এখন ইলেকট্রনটা যদি ক্লোরিন গ্রহণ করে, তাহলে ক্লোরিনের অষ্টক পূর্ণ হইলো, দুইজন মিলে একটা যৌগ গঠন করতে পারবে। তাহলে সোডিয়াম কি করে? একটা ইলেকট্রন কি করে? একটা ইলেকট্রন সে দান করে। সোডিয়াম একটা ইলেকট্রন কি করে? দান করে। দান করে সে সোডিয়াম প্লাস হয়ে যায়, সেটা ভিন্ন কথা। আচ্ছা, আর ক্লোরিন কি হয়? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে সে কি হয়? ক্লোরিন মাইনাস হয়। আচ্ছা, এখন সে যে একটা ইলেকট্রন দান করলো এবং সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এখানে সোডিয়ামের যোজনী কত? 1। ক্লোরিনেরও যোজনী কত? 1। কারণ সে একটা গ্রহণ করছে, সে যে কয়টা ইলেকট্রন প্রয়োজন হবে আদান প্রদানের সময়, এটাই হচ্ছে তাদের যোজনী। তাহলে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনেরও যোজনী 1। আশা করি এটা যোজনী নিয়ে কোনো তোমাদের প্রবলেম থাকার কথা না। যোজনী বা যোজ্যতা, ইলেকট্রন নিয়ে কোনো প্রবলেম আছে কি তোমাদের? ইউটিউব চ্যানেল নাম কি স্যার? সেম নামে আছে আমাদের, পাপেল এডুকেয়ার। পাপেল এডুকেয়ার ইউটিউবে গিয়ে তুমি যদি সার্চ করো তাহলে পেয়ে যাবে ইউটিউব চ্যানেলটা আমাদের। ওকে, আমাদের ইউটিউব চ্যানেলটা তুমি যদি পাপেল এডুকেয়ার লিখে সার্চ করো, আমাদের ফেসবুক পেজের মতোই সেম ভাবে চলে আসবে, সেম ভাবে কি চলে আসবে, মাথায় থাকবে। তাহলে সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনীও কত? 1। আশা করি এই কোশ্চেনটা সলভ করতে পারবা না, যে যোজনী বা যোজ্যতা কি, যোজনীর ইলেকট্রন মতবাদ বর্ণনা করো। আশা করি এইটা আনসার করতে তোমরা পারবা। তাহলে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তাহলে দেখো পরবর্তীটা, এইটা একটা খুব সুন্দর ম্যাথ, এইটা একটা খুব সুন্দর ম্যাথ আমাদের। ওকে, আচ্ছা, এই ম্যাথটা একটু ঠান্ডা মাথায় করতে হবে আমাদের। এই ম্যাথটা আমাদের কি করতে হবে? একটু ঠান্ডা মাথায় করতে হবে, একটু ঠান্ডা মাথায় করতে হবে। দেখো, আমি একটু তোমাদেরকে বলে দেই, পরীক্ষায় যদি এইটা না আসে যে প্রমাণ করো যে পিভি ইকুয়াল টু এনআরটি, অথবা প্রমাণ করো যে আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, যদি এই দুইটা প্রশ্ন থেকে, দুইটা প্রশ্ন একই কিন্তু, এইগুলো, এই প্রশ্নটা যদি না আসে তোমার পরীক্ষায়, তাহলে এরকম একটা ম্যাথ আসবে, এরকম একটা ম্যাথ আসবেই যদি এই প্রশ্নটা তোমার না আসে। ওকে, এই প্রশ্নটা যদি তোমার পরীক্ষায় না আসে তাহলে এরকম আসবেই। ঠিক আছে? আচ্ছা, এরকম যদি কোশ্চেনটা না আসে, এরকম যদি কোশ্চেনটা না আসে, তাহলে এইটা আসবেই, এটা আসবেই, এই ম্যাথ, এরকম টাইপের ম্যাথ আসবেই। ওকে, এরকম টাইপের ম্যাথ আসবেই, এরকম টাইপের ম্যাথ আসবেই। ঠিক আছে, এরকম টাইপের ম্যাথ আসবেই। তাহলে আশা করি এইটুকু তোমরা বুঝছো। তাহলে এইটা না আসলে এটা আসবে। তাহলে দেখো আমরা একটু সলভ করি, সলভ করি। দেখো, 750 মিলিমিটার পারদ চাপে, পারদ মানে মার্কারি, এইচ জি, পারদ মানে কি? এইচ জি। আচ্ছা, আমি একটু ভিন্ন কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজিয়ার হবে। যেরকম আমি যদি একটা অন্য কালি দিয়ে লিখি, দেখো পারদ চাপ মানে এইচ জি, পারদ চাপ মানে কি? এইচ জি, এইচ জি, এটা হচ্ছে পারদ চাপ, পারদ মানে এইচ। তাহলে পারদ চাপ তার মানে চাপ দেওয়া আছে, তারপরে বলছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা, তাহলে তাপমাত্রা দেওয়া আছে এবং এত আয়তন দেওয়া আছে ঘন মিলিমিটার। ঘন মিলিমিটার মানে কি? ঘন মানে কিউব, মিলিমিটার মানে মিলিমিটার কিউব, এটা আয়তন দেওয়া আছে। বলছে প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায় মানে হচ্ছে এসটিপি,
প্রমাণ অবস্থায় মানে কিসে? এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা, এটার মধ্যে আয়তন কত হবে এটা চাইছে। আচ্ছা, কি কি দেওয়া আছে লিখি। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা 1 ধরে করব। যেরকম 750 মিলিমিটার পারদ চাপ, তার মানে চাপ দেওয়া আছে, চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এটা লিখবো P1। কত লিখবো? 750 মিলিমিটার, 750 মিলিমিটার মার্কারি। মার্কারি মানে হচ্ছে Hg, পারদ চাপ। ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে তাপমাত্রায় 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে T1 কত লিখবো? T1 লিখবো হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। এখন 17 ডিগ্রি সেলসিয়াস নিলে হবে না, এটাকে কেলভিনে নিতে হবে। কিসে নিতে হবে? কেলভিনে। 17-এর সাথে আমরা 273 যোগ করব, 273 যোগ করব, তাহলে কত হবে? এখানে আমরা একটু যদি ক্যালকুলেশনটা করি, 273 প্লাস 17 273 প্লাস 17 কত আসে? 290। কত আসবে? 290 কেলভিন। এটা কেলভিনে নিতে হবে। তারপর দেখো এখানে আয়তন দেওয়া আছে, তাহলে আয়তনটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাহলে V1। V1 কত? 225, 225 ঘন মিলিমিটার, মানে কি? মিলিমিটার কিউব। এখন বলছে এসটিপি তে কত, তাহলে আমার এসটিপিটা নিতে হবে। কিসেরটা নিতে হবে? এসটিপিটা নিতে হবে। আমার কিসেরটা নিতে হবে? এসটিপিটা নিতে হবে। আচ্ছা দেখো, এসটিপি, এসটিপির পূর্ণরূপ কি বলতো? এসটিপির পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে। আচ্ছা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড কি? প্রেসার। আচ্ছা, এখন দেখো আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মানে হচ্ছে প্রমাণ, প্রমাণ অবস্থা। কোন অবস্থা? প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থা। এসটিপি মানে কি অবস্থা? প্রমাণ অবস্থা। এসটিপি মানে প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থায় আমাদের চাপ কত থাকে বলতো? প্রমাণ অবস্থায় চাপ কত থাকে? তাপমাত্রা কত থাকে? আমরা তাপমাত্রাটা লিখি, তোমরা চাপেরটা কমেন্ট করো। 0 ডিগ্রি সেলসিয়াস। তোমরা চাপেরটা কমেন্ট করতে থাকো, আমি তাপমাত্রা লিখতেছি। প্রমাণ অবস্থায় তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কি নিতে হবে? কেলভিনে। 273 যোগ করলে কিসে চলে যাবে? কেলভিনে চলে যাবে। আচ্ছা, আর আমরা আয়তনটা বের করব। তাহলে এটা P1 না দিয়ে এটাকে দেব P2, এটাকে দেব T2, এটাকে দেব P2, এটাকে দেব T2, এটাকে দেব V2। V2 আমরা বের করব। তাহলে চাপ কত হয় এসটিপি তে? এসটিপি তে চাপ কত হয়? 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 290 বলতেছে একজন। না, 200, ও 290 তুমি তাপমাত্রাটা কমেন্ট করছো তাই না? তাপমাত্রাটা 290, হ্যাঁ, যোগ করলে 290 হবে। ওকে, তোমার কথা ঠিক আছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ইয়েস। 76, না 76 না, মিলিমিটারে বলছি আমি। 76 সেন্টিমিটার মার্কারি, ঠিক আছে, কিন্তু মিলিমিটারে নিলে হবে 760 মিলিমিটার মার্কারি। ঠিক আছে। এখন এটার মধ্যে কোন সূত্র ইউজ করব? দেখো এগুলো দেওয়া আছে ইনফরমেশন। সূত্র আমার বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র ইউজ করতে হবে। তাহলে আমি লিখব বয়েল এবং, বয়েল এবং, বয়েল এবং চার্লসের, বয়েল এবং চার্লসের সূত্র হতে পাই। বয়েল এবং চার্লসের কি হতে পাই? সূত্র হতে পাই, সূত্র হতে পাই। বয়েল এবং চার্লসের সূত্র হতে পাই, সূত্র হতে পাই। কি পাই আমরা? আমরা যদি লিখি সূত্র P1 V1 বাই T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 বাই T2, এটা আমরা পাই। এখন আমাদের দরকার হচ্ছে V2। আচ্ছা, আমরা V2টা আমরা বের করবো। দেখো কিভাবে বের করি। আমরা যদি এখানে একটু লিখি P1 V1 লিখলাম, এখানে T2টা ভাগ আছে, এই পাশে আসলে কি হবে? গুণ না? তাহলে গুণ হলে উপরে যাবে, আর ভাগ হলে কোথায় যাবে? নিচে। এখন দেখো নিচে আছে T1, আমার দরকার শুধু V2, তাহলে এটাকে রেখে তো লাভ নাই, এটা গুণাকার আছে, এই পাশে গেলে ভাগ হবে। T1 P2 ইকুয়াল টু পাবো আমরা হচ্ছে V2। তাহলে আমরা V2 সমান সমান কি পাইলাম? V2 সমান সমান পাইলাম P1 V1 T2 বাই T1 ইন্টু P2, এটা আমরা পাইলাম। ওকে, এটা আমরা পাইলাম। এখন দেখো আমরা মানটা জাস্ট বসাই দেব, মানটা জাস্ট বসাই দেব। দেখো P1 এর মান কত? P1 এর মান
P1 এর মান হচ্ছে 750, বাকিগুলো যেহেতু মিলিমিটারে রাখছি তাহলে এটাও মিলিমিটারে রাখবো, চেঞ্জ করব না। তাহলে 750 ইন্টু V1 এর মান, V1 কত 225, 225 ইন্টু হচ্ছে কত T2 কত, T2 এর মান হচ্ছে 273, 273 নিচে হচ্ছে T1 কত, T1 এর মান হচ্ছে 290, 290 ইন্টু P2, P2 এর মান হচ্ছে 760, 760। আমরা একটু ক্যালকুলেশন করে নিব, আমরা একটু ক্যালকুলেশন করে নিব, ওকে, আমরা একটু ক্যালকুলেশন করে নিব। আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করে নিই, 760 ইন্টু হচ্ছে 225 ইন্টু হচ্ছে 273 বাই হচ্ছে নিচে 290 ইন্টু 760 কত আসে, আসতেছে হচ্ছে 211.81, 211.81। এখানে যেহেতু আয়তনের এককটা নিয়েছো তুমি মিলিমিটার কিউব, তাহলে এইটার আয়তনের একক কি নিতে হবে, মিলিমিটার কিউব। ঠিক আছে, এইটা লিখে দিবা, তাহলে আনসার হয়ে গেল। ওকে, এতটুকু পারবা না করতে, এতটুকু কি পারবা না করতে, দেখো তো এতটুকু কি পারবা করতে, এতটুকু পারবা করতে, এতটুকু পারবা করতে, দেখো তো আমাকে একটু বলো সবাই কমেন্টে, কমেন্টে বলো, কমেন্টে বলো, কমেন্টে বলো। আচ্ছা, পারবো স্যার, পারবো স্যার, পারবো স্যার। ওকে স্যার, চাপের একক প্যাসকেল, এখানে মিলিমিটার হইলো কেন, দেখো এখানে মিলিমিটার হইলো কেন, আমি প্রত্যেকটা মিলিমিটারে নিয়েছি, সমস্যা তো নাই। তুমি চাইলে প্যাসকেলে নিতে পারো, আমি তো এত কষ্ট করতে চাই নাই। সবগুলা মিলিমিটারে দেওয়া আছে দেখো প্রশ্নে, এইটাও মিলিমিটারে দেওয়া আছে, এইটাও আয়তনটাও মিলিমিটার দেওয়া আছে, এই জন্য বাকিগুলো আমি মিলিমিটারে নিয়েছি, তাহলে আমার জন্য সুবিধা হয়েছে করতে, বুঝছো? ওকে। আচ্ছা, অনেকে বলতেছো 209, 209 এত কেন আনসার আসলো, তুমি আমি এখানে কি ধরছি, 273 যোগ করলে হয়, তুমি 273 না যোগ করে 273.15 যোগ করো, কারণ 273.15 এটা হচ্ছে কেলভিনে তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার জন্য এতটুকু বাড়ে, তার মানে হচ্ছে কি 17-এর সাথে তুমি এটা যোগ করো, তখন দেখবো মানটা ভিন্ন আসবে, তখন 209 আসবে। ভুল নাই তো, ভুল নাই, ওকে। আনসার কি পাইছো তোমরা সবাই, তোমরা কি পাইছো আনসার, যে এইখানে 273.15, এইটা যদি তুমি যোগ করো তখন দেখবে এরকম আসবে, ওকে, তখন দেখবো মানটা ওইরকম চলে আসবে, 1 5 তুমি যোগ করে এরকম আনসার করে দেখো, দেখো আনসার কত আসে, আনসার কত আসে, ওকে। আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমরা তোমাদের আনসার পেয়ে গেছো, আশা করি তোমরা তোমাদের আনসার পেয়ে গেছো। দেখো পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের সিগমা ও পাই বন্ধনের পার্থক্য, সিগমা ও পাই বন্ধনের পার্থক্য, সিগমা ও পাই বন্ধনের কি পার্থক্য, সিগমা ও পাই বন্ধনের পার্থক্য, সিগমা ও পাই বন্ধনের পার্থক্য। দেখো সিগমা ও পাই বন্ধনের কি বলো পার্থক্য। আচ্ছা, সিগমা ও পাই বন্ধনের পার্থক্য, তাহলে আমরা এখানে সিগমা বন্ধন লিখে নিলাম, এটা হচ্ছে সিগমা আর এটা হচ্ছে পাই, পার্থক্য লিখবো আমরা, কি লিখবো আমরা বলো, পার্থক্য, কি লিখবো, পার্থক্য লিখবো। আচ্ছা, সিগমা বন্ধনটা অবশ্যই শক্তিশালী, সিগমা বন্ধনটা কি অবশ্যই শক্তিশালী, আর পাই বন্ধনটা কি বলো, দুর্বল, পাই বন্ধনটা হচ্ছে দুর্বল, পাই বন্ধনটা হচ্ছে দুর্বল, পাই বন্ধনটা দুর্বল, পাই বন্ধনটা দুর্বল, এটা হচ্ছে অধিক সক্রিয়, অধিক সক্রিয়, এটা হচ্ছে কম সক্রিয়, ঠিক আছে, এটা অধিক সক্রিয়, এটা কম সক্রিয়, বুঝছো? আরেক পাজি বলে যে স্যার পারলেও কমু না, পারলেও কমু না, কেন বলবো না স্যার, 209 এত আসবে, এই অঞ্জলি রয়, আমি কি তোমাকে ক্লিয়ার করছি না এটা কেন হবে, এই তুমি এইদিকে তাকাও,
এটা কেন হবে আমি বলছি, এই যে দেখো আমি 273 যোগ করছি, তুমি 273 না যোগ করে 273.15 যোগ করো তাহলেই তো হয়। আমি সহজভাবে যোগ করছি জাস্ট। কারণ তুমি যখন এই যে সেলসিয়াস থেকে কেলভিনে নেবা, ধরো 15 ডিগ্রি সেলসিয়াস আছে, এটাকে তুমি কেলভিনে নিবা, তুমি 15-র সাথে 273.15 যোগ করো না, তাহলেই তো তোমার এরকম একটা মান আসবে, দশমিকে মান আসবে। তখন তুমি যাই দেখবা 209 এরকম মান আসবে। প্রত্যেকটার মধ্যে করো, এখানেও তুমি যোগ করবা 273.15, যোগ করে দেখবা আনসার আসবে এরকম। ওকে, আচ্ছা আমি কেন আসছে আমি আনসারটা তোমাদেরকে বুঝাইতে পারলাম। বারবার বলতেছো স্যার 209.02 হবে। আচ্ছা আমি তো বলেই দিলাম যে কেন হবে 209.02। ওকে, তোমরা পারবা না? দেখো এখন আসো। আচ্ছা, ও আল্লাহ রে, এখন দেখো কি করছি, অধিক সক্রিয় লিখে ফেলছি এটারে। এটা হবে কম সক্রিয়, এটা হবে কম সক্রিয়, এটা কম সক্রিয়, কম সক্রিয়। আর এটা হচ্ছে অধিক সক্রিয়, অধিক সক্রিয়, অধিক সক্রিয়। এটার মধ্যে বন্ধনের 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 ইলেকট্রনগুলোর 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 মুক্ত ঘূর্ণন সম্ভব, ইলেকট্রনগুলোর মুক্ত ঘূর্ণন সম্ভব। আর এটার মধ্যে কি মুক্ত ঘূর্ণন অসম্ভব, মুক্ত ঘূর্ণন অসম্ভব। বন্ধনের ইলেকট্রনগুলোর বন্ধনের ইলেকট্রনগুলোর মুক্ত ঘূর্ণন অসম্ভব, মুক্ত ঘূর্ণন অসম্ভব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমরা আরো যদি অনেক কিছু লিখতে চাই, সেগুলো আমরা লিখতে পারবো, সেগুলো আমরা কি করতে পারবো, লিখতে পারবো। যেরকম আমরা যদি বলি এখানে, এখানে ঘটে হচ্ছে এখানে ঘটে হচ্ছে মুখোমুখি অধিক্রমণ, এখানে ঘটে হচ্ছে মুখোমুখি অধিক্রমণ, মুখোমুখি অধিক্রমণ, অধিক্রমণ। অর্থাৎ এখানে মুখোমুখি অধিক্রমণ হয়, আর এখানে হবে পাশাপাশি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণ। এইখানে অধিক্রমণটা হয় মূলত পি অরবিটালের মধ্যে। এই পাই বন্ধনের অধিক্রমণটা হয় কোন অরবিটালের মধ্যে, পি অরবিটালের মধ্যে। এটা হচ্ছে পি অরবিটালের মধ্যে হয়, পি অরবিটালের মধ্যে, পি অরবিটালের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে পি অরবিটালের মধ্যে এই অধিক্রমণটা হয় বেশি। আর এইটার অধিক্রমণটা হয় এস এস, এসপি, মুখোমুখি অধিক্রমণ যেখানে হয় সেটাই হচ্ছে কি সিগমা বন্ধনের ক্ষেত্রে হয়, সিগমা বন্ধনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, সিগমা বন্ধনের ক্ষেত্রে হয়, সিগমা বন্ধনের ক্ষেত্রে হয়। আচ্ছা, তারপরে আমরা যদি আরো উদাহরণ লিখি বা আরো পার্থক্য যদি আমরা লিখি, সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে জ্যামিতিক গঠন নির্মাণে, জ্যামিতিক গঠন নির্মাণে, জ্যামিতিক গঠন নির্মাণে নির্মাণে মুখ্য ভূমিকা পালন করে, নির্মাণে মুখ্য ভূমিকা পালন করে, মুখ্য ভূমিকা মুখ্য ভূমিকা পালন করে। আর এটা হচ্ছে জ্যামিতিক গঠন নির্মাণে মুখ্য ভূমিকা পালন করে না, গৌণ ভূমিকা পালন করে। জ্যামিতিক গঠন নির্মাণে, জ্যামিতিক গঠন নির্মাণে গৌণ ভূমিকা পালন করে, গঠন নির্মাণে গৌণ ভূমিকা পালন করে, গৌণ ভূমিকা পালন করে, গৌণ ভূমিকা কি করে পালন করে, গৌণ ভূমিকা পালন করে। ওকে, আচ্ছা, এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। সবাই কি বুঝছো কিনা? ঠিক আছে, এতটুকু কি বুঝছো কিনা বলো। আমি একটু আবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। সেটা হচ্ছে এরকম, সিগমা ও পাই বন্ধনের পার্থক্য কি কি। সিগমা বন্ধনটা অধিক শক্তিশালী, পাই বন্ধনটা দুর্বল। সিগমা বন্ধনটা কম সক্রিয়, পাই বন্ধনটা অধিক সক্রিয়। সিগমা বন্ধনটা হচ্ছে বন্ধনের ইলেকট্রন গুলো কি করে মুক্তভাবে ঘূর্ণন সম্ভব সিগমা বন্ধনে, কিন্তু পাই বন্ধনে ঘূর্ণন কি অসম্ভব। আর মুখোমুখি অধিক্রমণ ঘটে সিগমা বন্ধনে, পাই বন্ধনে পাশাপাশি অধিক্রমণ ঘটে। আর
সিগমা বন্ধনে কি হয়, জ্যামিতিক গঠন নির্মাণে মুখ্য ভূমিকা পালন করে কে, সিগমা বন্ধন। কিন্তু জ্যামিতিক গঠন নির্মাণে গৌণ ভূমিকা পালন করে কি, মানে মুখ্য নয় আর কি, গৌণ ভূমিকা পালন করে কে, সেটা হচ্ছে পাই বন্ধন। আশা করি এতটুকু পারবা, তোমরা পারবা না? আশা করি এতটুকু তোমরা পারবা সবাই। ওকে, তাহলে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের অম্লত্ব নির্ণয় করো। খুবই সহজ কোশ্চেন, বাট ইম্পর্টেন্ট আর কি। এগুলো তোমার পরীক্ষায় আসার মতো কোশ্চেন, ঠিক আছে? পরীক্ষায় আসার মতো কোশ্চেন। যেরকম আমি তোমাদেরকে একটু বলি যে অম্লত্ব নির্ণয় করো, কাদের ক্ষেত্রে এগুলো আসে মূলত? এগুলো মূলত আসে হচ্ছে যাদের মধ্যে হাইড্রোক্সিল যে মূলকটা আছে সেই মূলকগুলো নেই, বা হাইড্রোক্সিল আয়ন গুলা নেই যেগুলোর মধ্যে, সেগুলোর অম্লত্ব নির্ণয় করতে বলে। যে ক্ষারকগুলোর মধ্যে কি নেই, হাইড্রোক্সিল আয়ন নেই। অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন থাকলে তো আমরা যে কয়টা হাইড্রোক্সিল আয়ন থাকে সেটাই হচ্ছে তার অম্লত্ব সেই ক্ষারকের, সেটা আমরা বুঝে নিতে পারি। তোমাদেরকে একটু কনফিউশনে ফেলানোর জন্য হাইড্রোক্সিল আয়ন ছাড়া তোমাদেরকে কি দেয়, এই অম্লত্ব নির্ণয় করতে দেয় ক্ষারকের, ঠিক আছে? অম্লত্ব নির্ণয় করতে দেয়। স্যার, পাই বন্ধন দুর্বল হওয়ার পর অধিক সক্রিয় কেন? কারণ পাই বন্ধনে যেসব মৌলরা আছে তারা কি সহজেই কি করতে পারে, সহজেই তারা অন্য কোনো যৌগের সাথে যুক্ত হতে পারে। কিন্তু যারা সিগমা বন্ধনে যুক্ত তারা কিন্তু যুক্ত হতে পারে না। যেরকম অ্যালকেন, অ্যালকেন কিন্তু প্যারাফিন, কারণ তাদের কোনো আসক্তি নাই। সিগমা বন্ধনটা অনেক শক্তিশালী, এই শক্তিশালী বন্ধনটা সে ভেঙে সক্রিয় হতে পারে না, এই জন্য তারা কম সক্রিয়, বিক্রিয়ার ক্ষেত্রে তারা কি কম সক্রিয়। ওকে, আশা করি তুমি আনসার পেয়ে গেছো। দেখো অম্লত্ব নির্ণয় করো, কি নির্ণয় করো, অম্লত্ব নির্ণয় করো, কি নির্ণয় করো বলো, অম্লত্ব। দেখো এগুলো হচ্ছে, আমি যদি প্রথমটা লিখি, যেগুলোর মধ্যে হাইড্রোক্সিল আয়ন নাই, অর্থাৎ ওএইচ আয়ন না থাকলে, ওএইচ আয়ন না থাকলে তুমি কিভাবে নির্ণয় করবা, কিভাবে অম্লত্ব নির্ণয় করবা? ওএইচ আয়ন না থাকলে, মাইনাস আয়ন না থাকলে কিভাবে অম্লত্ব নির্ণয় করবা আমি একটু দেখাই তোমাদেরকে। প্রথমে তোমার কাজ হচ্ছে ধাতু নির্ণয় করবা। ধাতুর যোজনী, ধাতুর যোজনী, ধাতুর যোজনী নিবা তুমি, ধাতুর যোজনী নিবা, এটার সাথে গুণ করবা হচ্ছে যৌগে ধাতুর পরমাণুর সংখ্যা, ওই যৌগের মধ্যে ধাতুর পরমাণুর সংখ্যা, ধাতুর পরমাণুর সংখ্যা, ধাতুর পরমাণুর সংখ্যা, ধাতুর কি সংখ্যা বলো, পরমাণুর সংখ্যা, এইটা তোমরা গুণ করবা তাহলেই হয়ে যাবে। দেখো আমরা যদি একটু বলি তোমাদেরকে যে অ্যালুমিনিয়াম ধাতুর, অ্যালুমিনিয়াম ধাতুর যোজনী হচ্ছে হলো, এখানে কি অ্যালুমিনিয়াম ধাতু না, অক্সিজেন তো ধাতু না, অক্সিজেন অধাতু, তাহলে অ্যালুমিনিয়াম ধাতুর যোজনী হচ্ছে 3। এবং এইখানে কয়টা আছে, এই যৌগের মধ্যে অ্যালুমিনিয়াম ধাতুর পরমাণু 2টা আছে, তাহলে কত, 3 দুগুণে 6, তাহলে এখানে অম্লত্ব কত, অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত, 6। তারপরে ক্যালসিয়াম অক্সাইড, দেখো ক্যালসিয়াম অক্সাইড আমরা যদি এটা করি, এটার মধ্যে ধাতু হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যোজনী 2, এবং এখানে আছে কয়টা, একটা, তাহলে 2 একে 2 হচ্ছে তার অম্লত্ব। আবার জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড আমরা যদি জিঙ্কেরটা দেখি, জিঙ্কের যোজনী হচ্ছে, জিঙ্ক হচ্ছে কি একটা ধাতু, ধাতুর জিঙ্ক ধাতুর যোজনী হচ্ছে 2, কয়টা আছে এখানে, একটা, কিছু নাই মানে ডান পাশে কয়টা পরমাণু আছে, একটা, তাহলে 2 একে 2। আশা করি তোমরা করতে পারবা, আশা করি করতে পারবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারবা, পারছো? পারবা না এটা, এটা কি পারবা না বলো, এটা কি পারবা না, এটা কি তোমরা পারবা না বলো, এটা কি তোমরা পারবা কিনা বলো, এটা কি তোমরা পারবা কিনা বলো। ওকে, আশা করি এটা করতে পারবা, ঠিক আছে? আশা করি করতে পারবা, আশা করি করতে পারবা, তাই না? আশা করি করতে পারবা। দেখো তারপরেরটা দেখো, তারপরের কোশ্চেন হলো সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারই কি ক্ষারক, সকল ক্ষারই হচ্ছে ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি নয়, ক্ষার নয়, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। সকল ক্ষারই হচ্ছে ক্ষারক, কিন্তু সকল কি নয়, ক্ষারক ক্ষার নয়। আচ্ছা প্রথমে আমরা ক্ষারকটা দেখি, কি ক্ষারক, ক্ষারক যেসব পদার্থের মধ্যে, যেসব রাসায়নিক পদার্থের মধ্যে, এটা লিখে দিই তাহলে আর একটু সুন্দর হবে, স্পেসিফিক হবে মোর। তাহলে যেসব রাসায়নিক পদার্থের মধ্যে, রাসায়নিক পদার্থের মধ্যে, পদার্থের মধ্যে, মধ্যে কি থাকবে, হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন
যেসব রাসায়নিক পদার্থের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন, যেসব রাসায়নিক পদার্থের মধ্যে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে এবং জলীয় অর্থাৎ পানিতে, এবং এরা পানিতে OH মাইনাস অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন কি করে, হাইড্রোক্সিল আয়ন পানিতে কি করে, দান করে। তাদেরকে কি বলে, তাদেরকে ক্ষারক বলে, তাদেরকে ক্ষারক বলে। আচ্ছা, আমি আর এখানে ক্ষারকটা না লিখে আলাদা করে একদম এক প্রশ্নের মধ্যে দুইটা আনসার দিয়ে দিই। তাহলে আমরা বলতে পারি ক্ষারক হলো ধাতুর অক্সাইড অথবা ধাতুর কি, হাইড্রোক্সাইড, অথবা ধাতুর হাইড্রোক্সাইড। ক্ষারক হলো ধাতুর অক্সাইড অথবা ধাতুর কি, হাইড্রো অক্সাইড। মাথায় থাকবে, ক্ষারক হলো কি ধাতুর অক্সাইড বা ধাতুর হাইড্রোক্সাইড। তাহলে কিছু কিছু ক্ষারক আছে, ক্ষারকের মধ্যে কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয়, আবার কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয় না। কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে কি হয় না, আছে যারা পানিতে দ্রবীভূত হয় না, দ্রবীভূত হয় না, দ্রবীভূত হয় না, দ্রবীভূত কি হয় না। যেসব রাসায়নিক পদার্থের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে এবং এরা পানিতে হাইড্রোক্সিল আয়ন দান করে, তাদেরকে কি বলে, ক্ষারক বলে। ক্ষারক হলো ধাতুর অক্সাইড বা ধাতুর হাইড্রোক্সাইড। কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয়, আবার কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয় না। যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে, যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে, পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে, দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে, তাদেরকে কি বলে, ক্ষার বলে, তাদেরকে ক্ষার বলে। আচ্ছা, এখন আসো আমি একটু বুঝাই পার্থক্যটা কি। ক্ষারক মানে হচ্ছে ধাতুর অক্সাইড বা ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড বা ধাতুর হাইড্রোক্সাইড। আমি একটু বুঝাই ধাতুর অক্সাইড মানে কি। ধাতুর অক্সাইড মানে কি, ধাতুর অক্সাইড মানে হচ্ছে ধাতুর সাথে অক্সিজেন যৌগ বা অক্সিজেন মৌল, অক্সিজেন মৌল ধাতুর সাথে। ধাতুর অক্সাইড মানে হচ্ছে ধাতু প্লাস অক্সিজেন, ধাতু প্লাস অক্সিজেন। আর আরেকটা হলো ক্ষারক ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইড মানে হলো ধাতুর সাথে তুমি যদি হাইড্রোক্সাইড যৌগ দাও, ধাতুর সাথে কি যৌগ দাও, হাইড্রোক্সাইড যৌগ। ধাতুর অক্সাইড হলো কারা, যেরকম ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ইত্যাদি। আবার ধাতুর হাইড্রোক্সাইড কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। তার মানে এই হাইড্রোক্সাইড হোক বা ধাতুর অক্সাইড হোক, সবগুলা মিলে হচ্ছে ক্ষারক, সবগুলা মিলে হচ্ছে কি ক্ষারক, সবগুলা মিলে কি ক্ষারক, সবগুলা মিলে ক্ষারক। ক্ষারকের ইংলিশ হচ্ছে বেস, ক্ষারকের ইংলিশ কি বেস, আর ক্ষারের ইংলিশ হচ্ছে অ্যালকালি, ক্ষারের ইংলিশ হচ্ছে অ্যালকালি, অ্যালকালি, ক্ষারের ইংলিশ হচ্ছে অ্যালকালি আর ক্ষারকের ইংলিশ হচ্ছে বেস। আচ্ছা, সবগুলা মিলে হচ্ছে ক্ষারক। এই ক্ষারকের মধ্যে কিছু কিছু আছে, এই ক্ষারকের মধ্যে হচ্ছে কিছু কিছু আছে যারা পানিতে দ্রবীভূত হয়, যারা কি হয়, পানিতে দ্রবীভূত হয়, যারা পানিতে কি হয়, দ্রবীভূত হয়। এবং যারা কিছু কিছু আছে যারা পানিতে দ্রবীভূত হয় না।
আমি তোমাকে যদি সিম্পলি ভাবে বলি, এই ক্ষারকের মধ্যে যারা ধাতুর অক্সাইড আছে না, তারাই সাধারণত কি হয়, পানিতে দ্রবীভূত হয়। পানিতে সাধারণত তারাই পানিতে দ্রবীভূত হয়। হাইড্রোক্সাইড হয় কিছু কিছু আছে, আমি দেখাবো যে হাইড্রোক্সাইড গুলো পানিতে দ্রবীভূত হয়, তাহলে তারাই সাধারণত কি হয়, পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়। কিন্তু যারা পানিতে দ্রবীভূত হয় না তারাও তো ক্ষারক। যারা পানিতে দ্রবীভূত হয় তারাও ক্ষারক, যারা হয় না তারাও কি ক্ষারক। কিন্তু যারা দ্রবীভূত হয় তারা হচ্ছে ক্ষার, যারা দ্রবীভূত হয় না তারা কিন্তু ক্ষার না। তার মানে ক্ষার হচ্ছে ক্ষারকের অংশ। ক্ষার হচ্ছে কি, ক্ষারকের অংশ, ক্ষারক থেকেই ক্ষারটা সৃষ্টি। তাহলে সকল ক্ষারকই হচ্ছে কি ক্ষার, কিন্তু সকল ক্ষার কি নয়, ক্ষারক নয়। ওকে, আচ্ছা, সকল ক্ষার কি নয়, ক্ষারক নয়। এই যে দেখো, সকল ক্ষারই হচ্ছে ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি নয়, ক্ষার নয়। সকল ক্ষারই হচ্ছে কি ক্ষারক, সকল ক্ষারই কি ক্ষারক, কারণ ক্ষার হচ্ছে কার থেকে সৃষ্টি, ক্ষারক থেকে সৃষ্টি। কিন্তু সকল ক্ষারক কি নয়, ক্ষার নয়, কারণ ক্ষারকের মধ্যে তো যারা পানিতে দ্রবীভূত হন না তারা তো ক্ষার হইতে পারবে না। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, যেমন ক্ষারক যেগুলো পানিতে দ্রবীভূত হয়, যেরকম আছে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো পানিতে দ্রবীভূত হয়। তাহলে এরা হচ্ছে কি ক্ষার। অতএব আমরা বলতে পারি সকল ক্ষারকই, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু কিন্তু সকল ক্ষারক কি নয়, সকল ক্ষারক ক্ষার নয়, সকল ক্ষারক ক্ষার নয়। দিতে পারবা না? এই কোশ্চেনটা আনসার কি করতে পারবা? এটা পরীক্ষায় কিন্তু আসবে 100%, পরীক্ষায় আসবেই। ঠিক আছে, আসবেই, আসবেই, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ওকে, এইটা আশা করি আনসার করতে পারবা তোমরা। ওকে, আনসার করতে পারবা। দেখো এর পরবর্তীটা হচ্ছে আমাদের খুবই সহজ একটা কোশ্চেন, খুবই সহজ একটা কোশ্চেন। সেটা হলো মৃদু সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এটাকে ক্লোরিনেশন বলতে পারো। এটাকে কি বলতে পারো, ক্লোরিনেশন বিক্রিয়া। ঠিক আছে, এটাকে ক্লোরিনেশন বিক্রিয়া বলতে পারো। যেরকম আমি একটু বুঝাই, এই যে দেখো মিথেন, মিথেন যৌগটা হচ্ছে এরকম, মিথেন যৌগটা হচ্ছে কিরকম, এই যে এরকম CH4, এটাকে কি বলবো আমরা, মিথেন। কার্বনের হাত কয়টা, চারটা। কার্বনের হাত কয়টা, চারটা। এই দেখো কার্বনের হাত চারটা, হাত চারটা হাতে কি থাকবে, চারটা হাইড্রোজেন থাকবে, চারটা হাতে চারটা কি থাকবে, হাইড্রোজেন থাকবে, চারটা হাতে কি থাকবে, চারটা হাইড্রোজেন থাকবে। এই চারটা হাতে চারটা হাইড্রোজেন, কার্বনের হাত চারটা, কেমনে বুঝছি, কার্বনের যোজনী কত, চার। কার্বন কিন্তু চারটা যৌগের সাথে শেয়ার করে তার ইলেকট্রন গুলা, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গুলা শেয়ার করুক বা আদান প্রদান করুক, যে কয়টা শেয়ার করবে বা যে কয়টা আদান প্রদান করবে সেটাই হবে তার যোজনী। তাহলে কার্বনের যোজনী চারটা, মানে তার যোজনী হতে, যোজনীর হাত কয়টা, চারটা। ওকে, চারটা হাতে চারটা হাইড্রোজেন ধরবে, এই চারটা হাতে যতক্ষণ না পর্যন্ত ক্লোরিন যাবে ততক্ষণ পর্যন্ত সে বিক্রিয়া কি করবে, চালাতেই থাকবে। এইটাকেই বলে ক্লোরিনেশন বিক্রিয়া। চলো আমরা একটু দেখি, চলো আমরা একটু দেখি। তাহলে আমরা লিখবো মিথেনের সাথে কার বিক্রিয়া, ক্লোরিনের বিক্রিয়া। মিথেন হচ্ছে এরকম, আমরা যদি একটু লিখি CH4 প্লাস ক্লোরিন, CH4 প্লাস ক্লোরিন, তাহলে এইটা হচ্ছে কি মিথেন, এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে মিথেন, আর এটা হচ্ছে ক্লোরিন, এটা তো সবাই চিনো। তারপরে লিখে দেই ক্লোরিন। এরা কোথায় বিক্রিয়া করবে, মৃদু সূর্যালোকে। কোথায় বিক্রিয়া করবে, মৃদু সূর্যালোকে। এই যে মৃদু সূর্যালোকে আমরা বিক্রিয়া করাবো। দেখো বিক্রিয়া করলে কি হবে, প্রথমে কার্বনের একটা হাইড্রোজেন চলে যাবে এখান থেকে, একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে বের হয়ে গেলে কি হবে, CH3 হবে না। এখন দেখো কার্বনের হাত কয়টা ছিল, চারটা। চারটা হাত থেকে তিনটা হাতে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। এখন এই হাতটা খালি না, এই হাতে এসে ক্লোরিন বসবে, তাহলে কি হবে, CH3Cl, CH3Cl। এখন আরেকটা হাইড্রোজেন বের হয়ে গেল না, সেই হাইড্রোজেনটা এখান থেকে একটা ক্লোরিন নিয়ে বেগে যাবে, সে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এতটুকু আমরা বুঝলাম। তারপরে এই যে যেখানে যে উৎপাদটা হইলো, এটা আবার বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে, CH3Cl, এইটার সাথে আমরা আবার ক্লোরিন দিব। ক্লোরিন দিব কোথায়, মৃদু সূর্যালোকে। এইখানে লিখে দিতে হবে কিন্তু, মৃদু সূর্যালোক লিখে দিতে হবে, মৃদু সূর্যালোক, মৃদু সূর্যালোক। ওকে, মৃদু সূর্যালোক, এটা লিখে দিতে হবে, এটা লিখে দিতে হবে, এটা লিখে দিতে হবে। ওকে, এটা কিন্তু লিখে দিতে হবে, এখানে মৃদু সূর্যালোক লিখে দিতে হবে, মৃদু সূর্যালোক, মৃদু সূর্যালোক, মৃদু সূর্যালোক। আচ্ছা, তাহলে এখানে কয়টা, CH3Cl,
এখন তার হাইড্রোজেন আছে 3টা হাতে, আরেকটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তাহলে এই হাতটা তার খালি হলো না, এখানে তো ক্লোরিন আছে, তাহলে এই হাতে এসে একটা ক্লোরিন বসবে, তাহলে কি হবে CH2Cl2, তাহলে হবে CH2Cl2, তাহলে আরেকটা হাইড্রোজেন বের হয়ে গেল, সেই হাইড্রোজেনটা এখান থেকে একটা ক্লোরিন নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। আচ্ছা আচ্ছা, তারপর দেখো, তারপর কি ঘটবে, তারপর এখান থেকে উৎপাদটা হলো না, এই উৎপাদটা নিব আমরা CH2Cl2, এটার সাথে আমরা একটা উৎপাদ নিব, আবার ক্লোরিন নিব, ক্লোরিন নিয়ে এইটাও হবে মৃদু সূর্যালোকে, কিসে হবে, মৃদু সূর্যালোকে। আমি বলছি বিক্রিয়াটা কতক্ষণ চলবে, ক্লোরিনেশন বিক্রিয়া চলবে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কি হবে, যতক্ষণ না পর্যন্ত এটা এই কার্বনের প্রত্যেকটা হাতে ক্লোরিন যাবে। এখন দেখো কার্বনের 2টা হাতে হাইড্রোজেন, আর বাকি 2টা হাতে কিন্তু ক্লোরিন, বাকি 2টা হাতে কি ক্লোরিন, এই হাতেও ক্লোরিন এই হাতেও ক্লোরিন, এখন এই হাইড্রোজেনটা চলে যাবে, চলে গিয়ে এখানে একটা ক্লোরিন আসবে, তাহলে কি হবে CHCl3, CHCl3, এখন 3টা ক্লোরিন হলো, একটা হাইড্রোজেন বের হয়েছে না, ওইটা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl হবে, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। এখন দেখো আমরা আবার উৎপাদটা নিব, এখন এখন আমরা আবার উৎপাদটা নিব, এখন দেখো উৎপাদ যদি আবার নিই আমি CH3 CHCl3 CHCl3 CHCl3, এটা যদি আমরা নেই, এটার সাথে আমরা আবার ক্লোরিন দিব, আবার কি দিব, ক্লোরিন, এখন আবার দিব মৃদু সূর্যালোক, মৃদু সূর্যালোক, সূর্যালোক, মৃদু সূর্যালোক, আচ্ছা দিলাম। এখন দেখো কার্বনের একটা হাতে শুধু হাইড্রোজেন আছে, আর বাকি 3টা হাতে কিন্তু ক্লোরিন, বাকি 3টা হাতে ক্লোরিন, এখন এই হাইড্রোজেনটা সরে যাবে, বের হয়ে যাবে, বের হয়ে এখানে ক্লোরিন চলে আসবে, তাহলে CCl4, 4টা হয়ে গেছে ক্লোরিন, CCl4 প্লাস এই হাইড্রোজেনটা বের হলে এটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন করবে, এটাই পর্যন্তই চলবে, এই বিক্রিয়াটা এভাবেই চলবে এই পর্যন্ত। এটাকে আমরা বলবো কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এই যৌগটার নাম কি, কার্বন টেট্রাক্লোরাইড, টেট্রাক্লোরাইড। তাহলে আমরা যদি প্রশ্নে আসে, যে এক সংক্ষিপ্ত প্রশ্নে যদি আসে, যে এরকম ভাবে যদি প্রশ্নটা আসে, যে দেখো প্রশ্নটা এরকম ভাবে যদি আসে যে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া কি উৎপন্ন হয়, লিখবা মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় সূর্যালোকের মৃদু সূর্যালোকের উপস্থিতিতে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, আশা করি এতটুকু পারবা তোমরা, তাই না, এতটুকু পারবা না, এতটুকু পারবা না বলো, এতটুকু পারবা কিনা বলো, এতটুকু তোমরা পারবা কিনা, আচ্ছা এতটুকু তোমরা পারবা আশা করি, দেখো পারবো পারবো স্যার, ওকে। দেখো তার পরবর্তী টপিক আমি বলে দেই, সেটা হলো এখানে বলবে হচ্ছে উদাহরণ সহ, উদাহরণ সহ, উদাহরণ সহ, উদাহরণ সহ O2 প্রভাবকের সংজ্ঞা দাও, O2 প্রভাবকের সংজ্ঞা দাও, প্রভাবকের সংজ্ঞা দাও, এটা আসবে পরীক্ষায়, এটা আসবে পরীক্ষায়, উদাহরণ সহ O2 প্রভাবকের সংজ্ঞা দাও, এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় কি আসবে, আমরা একটু দেখি কিভাবে করব এটা আমরা, উদাহরণ সহ O2 প্রভাবকের সংজ্ঞা আমরা একটু দেখি। তাহলে প্রথমে আমরা লিখবো O2 প্রভাবক, O2 প্রভাবক, O2 প্রভাবক আমরা যদি একটু লিখি, O2 প্রভাবকটা কি, আচ্ছা খুব সহজে আমি বলি, যে যে রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় কি হয়ে, উৎপন্ন হয়ে, উৎপন্ন হয়ে নিজে, নিজে প্রভাবক রূপে ক্রিয়া করে, নিজে কি করে, বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, নিজে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে এবং প্রভাবক রূপে কাজ করে, গতিকে বৃদ্ধি করে এবং প্রভাবক রূপে কাজ করে, বৃদ্ধি করে বা প্রভাবক রূপে কাজ করে, বা প্রভাবক রূপে কাজ করে, প্রভাবক রূপে কাজ করে, প্রভাবক রূপে কাজ করে, কাজ করে, তাদেরকে কি বলে, তাদেরকে O2 প্রভাবক বলে, তাদেরকে O2 প্রভাবক বলে, তাদেরকে O2 প্রভাবক বলে, O2 প্রভাবক বলে, O2 প্রভাবক বলে, ঠিক আছে, O2 প্রভাবক বলে। আচ্ছা আমি উদাহরণ দিই এখন, তাহলেই বুঝে যাবা, দেখো উদাহরণ দিই, তাহলে বুঝে যাবা, O2 প্রভাবকের উদাহরণ হচ্ছে, ধরো অক্সালিক অ্যাসিড আছে এখানে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, কি অ্যাসিড, অক্সালিক অ্যাসিড,
অক্সালিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের দ্রবণে তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ যোগ করলা, CaMnO4 উৎপন্ন হবে হচ্ছে এখান থেকে K2SO4 প্লাস হলো MnSO4 প্লাস CO2 প্লাস পানি। আচ্ছা, আমি কিন্তু বিক্রিয়ায় কি করি নাই, সমতা করি নাই। সমতাটা তোমরা করে নিবা, আমি সমতাটা করে দিচ্ছি না। এখন আমি বুঝাই, দেখো এই যে এখানে KMnO4 টা যোগ করলাম, এখান থেকে কি উৎপন্ন হয়েছে, MnSO4। MnSO4 এর মধ্যে Mn2+ আয়ন হিসেবে আছে। এই আয়নটা কি করবে জানো, এই দেখো এই বিক্রিয়া থেকে কিন্তু এটা উৎপন্ন হইলো। MnSO4 এর মধ্যে কি আছে, Mn2+ আয়ন আছে। কি আয়ন আছে, Mn2+ আয়ন। কারণ এটা 2+ আর এটা হচ্ছে 2-, এটা 2+, এটা 2-। যৌগের সামগ্রিক চার্জ কত হয়, 0 না? তাহলে এটা +2, এটা কি -2। তাহলে Mn2+ টা আছে, এটা কি করবে, এই বিক্রিয়কটার গতিটাকে বৃদ্ধি করবে, এই বিক্রিয়াটার কি করবে, গতি বৃদ্ধি করবে এবং নিজে প্রভাবক রূপে ক্রিয়া করবে। তাহলে Mn2+ এই বিক্রিয়ার মধ্যে কি একটা O2 প্রভাবক, কি প্রভাবক, O2 প্রভাবক। অর্থাৎ বিক্রিয়া থেকেই একটা রাসায়নিক পদার্থ উৎপন্ন হবে এবং বিক্রিয়ার গতিটাকে কি করবে, বৃদ্ধি করবে এবং নিজে প্রভাবক রূপে সেখানে কাজ করবে। তাদেরকে কি বলবে, অটো প্রভাবক। এখান থেকে এই বিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে কিন্তু Mn2+, অর্থাৎ ম্যাঙ্গানিজ 2+ উৎপন্ন হয়েছে এবং নিজে এই বিক্রিয়াটার গতিটাকে কি করবে, বৃদ্ধি করবে এবং নিজে প্রভাবক রূপে ক্রিয়া করবে। অর্থাৎ নিজে কি করবে, প্রভাবক রূপে ক্রিয়া করবে। এদেরকে কি বলবে, এদেরকে অটো প্রভাবক বলে। কি বলে, অটো প্রভাবক বলে। ওকে, এদেরকে কি বলে, O2 প্রভাবক বলে, O2 প্রভাবক বলে। ঠিক আছে। আচ্ছা, এইটুকু আশা করি পারবা, তাই না? এইটুকু পারবা। দেখো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, সেটা হলো এই যে এরকম জারণ সংখ্যার K2Cr2O7 এ কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। আরেকটা প্রশ্ন হলো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর কি সংখ্যা, জারণ সংখ্যা নির্ণয় করো। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা দেখো, আমরা যদি একটু করি, এখানে আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, KMnO4 এ কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। দেখো আমরা একটু করি, K2Cr2O7 এইটার মধ্যে কেন্দ্রীয় পরমাণু কি, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কেন্দ্রের দিকে যেটা, এইভাবে খুঁজবা, এদিকে আসবা, মাঝখানে কোনটা পড়ে, ক্রোমিয়াম। তাহলে এটার মধ্যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্রোমিয়াম। K2Cr2 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটে কেন্দ্রীয় পরমাণু, এটার মধ্যে কিন্তু এটাও লেখা থাকতে পারে পটাশিয়াম ডাইক্রোমেটে, এটাও লেখা থাকতে পারে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, এটা লিখে থাকতে পারে পটাশিয়াম ডাইক্রোমেটে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত। কেন্দ্রীয় পরমাণু এইভাবে খুঁজবা, খুঁজে লিখবা কেন্দ্রীয় পরমাণু এখানে কি, সিআর বা ক্রোমিয়াম। এখানে কি কেন্দ্রীয় পরমাণু, ক্রোমিয়াম। এখন ক্রোমিয়ামের যে জারণ সংখ্যা সেটাকে ধরবা এক্স, সেটাকে কি ধরবা এক্স। আর যৌগে মোট জারণ সংখ্যার মান কত, 0। যৌগে মোট জারণ সংখ্যার মান কত, 0। যৌগে মোট জারণ সংখ্যার মান কত, 0। তাহলে এইটা আমরা যদি একটু করার ট্রাই করি, দেখো পটাশিয়ামের হচ্ছে +1 জারণ সংখ্যা, কারণ পটাশিয়াম হচ্ছে কোথায় আছে, প্রথম যে গ্রুপটা আছে পর্যায় সারণীতে সেখানে আছে, প্রথম গ্রুপের সবার জারণ সংখ্যা 1। কারণ জারণ সংখ্যা মানে কি, যে কয়টা ত্যাগ বা গ্রহণ করার ফলে তোমার কি হবে, অষ্টক পূর্ণ হবে। তাহলে পটাশিয়ামের একটা গ্রহণ বা ত্যাগ করতে, পটাশিয়ামের একটা ত্যাগ করতে পারলে তার অষ্টক পূর্ণ হয়। তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা কত, 1। পরের মৌলতে যাবা, এখন দেখো ক্রোমিয়ামও যাচ্ছ, পটাশিয়াম কয়টা আছে এখানে, 2টা না, ইন্টু 2। পরের মৌলতে গেলে যোগ করতে হবে, কি করতে হবে, যোগ। ক্রোমিয়ামেরটা কত ধরছো, ক্রোমিয়ামেরটা ধরে নিবা এক্স, যেটা বের করবা, তাহলে এক্স ধরলা। ক্রোমিয়ামের কয়টা আছে এখানে, 2টা, ইন্টু 2 প্লাস এখানে অক্সিজেনেরটা কত, সাধারণ অবস্থায় অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণ অবস্থায় কত, -2 ইন্টু কত, অক্সিজেন কয়টা আছে এখানে, 7টা, সমান সমান কত হবে, 0। কারণ মোট মানে যোগ, দেখো প্রত্যেকটার মধ্যে আমরা যোগ করছি। যৌগের মোট জারণ মান কত, 0। যৌগের মোট জারণ সংখ্যার মান কত, 0। বা এখান থেকে কত আসে, 2 একে 2 প্লাস এখানে x আর 2 গুণ করলে কত হয়, 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14 ইকুয়াল টু কত হচ্ছে, 0। বা এখান থেকে কত হবে, -14। তোমার কাছে কেউ 14 টাকা পায়, তুমি তাকে 2 টাকা দিয়ে দিয়েছো, তাহলে তোমার কাছে এখনো সে কত টাকা পায়, 12 টাকা পায়, ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা যদি লিখি 2x ইকুয়াল টু কত আসবে, 12।
2x ইকুয়াল টু 12, অতএব x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 12/2, 12/2, তাহলে 2 ইন্টু 2 দিয়ে 12 কে কাটলে 6, কত আসে, x এর মান 6, প্লাস 6 দিবা, কারণ প্লাস বা মাইনাস জারণ সংখ্যার ক্ষেত্রে অনেক ফ্যাক্ট করে। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, +6, প্লাস দিয়ে দিবা, কারণ প্লাস বা মাইনাস কিন্তু জারণ সংখ্যা হইতে পারে, এটা অনেক ফ্যাক্ট আছে, ঠিক আছে, সব প্লাস দিয়ে দিবা। আর KMnO4, এটার মধ্যে কেন্দ্রীয় পরমাণু, তাহলে KMnO4 আমি যদি চিন্তা করি, KMnO4, দেখো কেন্দ্রীয় পরমাণু কোনটা, মাঝখানে একটা ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা তুমি 1 ধরে নিবা। তাহলে পটাশিয়াম একটা কত, +1 ইন্টু পটাশিয়াম কয়টা আছে, একটা, কিছু নাই মানে একটা আছে, প্লাস, পরেরটা গেলে প্লাস দিতে হবে। ম্যাঙ্গানিজ কত, ম্যাঙ্গানিজ একটা X ধরছো, কয়টা আছে ম্যাঙ্গানিজের, 1, তারপরে এই প্লাস অক্সিজেনেরটা সাধারণ কত, -2, অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু -1/2 হইতে পারে, -1ও হইতে পারে, সেটা পারঅক্সাইডের ক্ষেত্রে, সুপার অক্সাইডের ক্ষেত্রে। এইটা সাধারণ ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2 ইন্টু কত আছে, 4টা, ইকুয়াল টু কত, 0, ইকুয়াল টু 0। তাহলে 1 1 1 প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 ইকুয়াল টু 0, বা এখান থেকে -8 আর এখানে 1, তাহলে -8 থেকে 1 চলে গেলে কত হয়, -7, তাহলে x - 7 ইকুয়াল টু 0, x 7 ওই পাশে গেলে হচ্ছে কত, +7, তাহলে এখানে জারণ মান কত হচ্ছে, +7, জারণ মান কত, +7, ঠিক আছে, +7, পারবা না, আশা করি এটা করতে পারবা। এটা কি করতে পারবা কিনা আমাকে একটু কমেন্টে জানাও সেটা, এটা কি করতে পারবা কিনা, এটা কি করতে পারবা কিনা, করতে পারবা কিনা, এটা কি করতে পারবা কিনা। আমি তারপরে কোশ্চেনে যাচ্ছি, সেটা হলো তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়, 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 বলতে কি বোঝায়, কি বোঝায়, কি বোঝায়, তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়, ওকে, আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়, এটা তাই না, এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। দেখো তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়, দেখো তড়িৎ বিশ্লেষণ বলতে কি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে, তড়িৎ বিশ্লেষ্য, বিশ্লেষ্য পদার্থের গলিত বা দ্রবীভূত অবস্থায়, পদার্থের গলিত বা দ্রবীভূত অবস্থায়, গলিত বা দ্রবীভূত অবস্থায়, দ্রবীভূত অবস্থায়, গলিত বা দ্রবীভূত অবস্থায় কি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত বা দ্রবীভূত অবস্থায় কি হয় বলো, গলিত বা দ্রবীভূত অবস্থায় যদি তড়িৎ প্রবাহের মাধ্যমে, তড়িৎ প্রবাহের মাধ্যমে, তড়িৎ প্রবাহের মাধ্যমে এর উপাদান, মাধ্যমে এর উপাদান আলাদা করা হয়, উপাদান আলাদা করা হয়, উপাদান আলাদা করা হয়, আলাদা করা হয়, অথবা আমরা এটাকে বলতে পারি, অর্থাৎ বিয়োজন ঘটানো হয়, অর্থাৎ তার যে উপাদানগুলো আছে সেগুলোর কি ঘটানো হয়, বিয়োজন ঘটানো হয়, অর্থাৎ বিয়োজন ঘটানো হয়, ঘটানো হয়। তবে এই প্রক্রিয়াকে কি বলে, এই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়, এই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়, তড়িৎ বিশ্লেষণ বলা হয়, তড়িৎ বিশ্লেষণ বলা হয়, তড়িৎ বিশ্লেষণ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত বা দ্রবীভূত অবস্থায় যদি তড়িৎ প্রবাহের মাধ্যমে এর উপাদান আলাদা করা হয়, অর্থাৎ বিয়োজন ঘটানো হয়, তবে এই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু দুই প্রকার, একটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন এদের কাজটা কি আসলে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে গলিত অবস্থায় একদম অনেক বেশি তড়িৎ পরিবহন করবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ এর মধ্য দিয়ে হবে, তীব্র তড়িৎ বিশ্লেষণের মধ্যে অনেক বেশি তড়িৎ প্রবাহিত হবে, এবং মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে কি অনেক অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ হবে। এবং এরা এদের কোন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করবে বা বিদ্যুৎ পরিবহন করবে, কোন অবস্থায়, তাদের দ্রবীভূত বা গলিত অবস্থায়, দ্রবীভূত বা গলিত অবস্থায় যদি তাদের মধ্যে দিয়ে তুমি বিদ্যুৎ প্রবাহিত করো এবং তার ফলে যদি তার উপাদানগুলো আলাদা হয়, অর্থাৎ সে যদি বিয়োজিত হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষণ বলবো। যেরকম অ্যাসিড মিশ্রিত পানির,
অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ করলে অ্যাসিড মিশ্রিত পানির যেমন, এটা যেমন লিখে নেব, এক্সাম্পল দিচ্ছি, যেমন অ্যাসিড মিশ্রিত পানির বিশ্লেষণ করলে তড়িৎ বিশ্লেষণ করলে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস কি পাওয়া যায়। ঠিক আছে, অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস কি পাওয়া যায়। মাথায় থাকবে, তড়িৎ বিশ্লেষণ বলতে এটাই বুঝায় আসলে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ বলতে এটাই কিন্তু বুঝায়। তাহলে অ্যাসিড মিশ্রিত পানির মধ্যে তড়িৎ বিশ্লেষক কোনটা? পানি। পানির মধ্যে কি থাকবে? হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে তাকে বিয়োজন ঘটবে, অর্থাৎ তার কি হবে? উপাদানগুলো আলাদা হয়ে যাবে। উপাদানগুলো কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এটা যেহেতু তড়িৎ বিশ্লেষণ, এটার মধ্যে যদি তুমি তড়িৎ বিশ্লেষণ ঘটাও তাহলে কি হবে? তার উপাদানগুলো আলাদা হয়ে যাবে। তার উপাদানগুলো কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এতটুকু করতে পারবা না আশা করি? এতটুকু তোমরা আশা করি করতে পারবা সবাই? এটা করতে পারবা? দেখো তার পরবর্তীটা হচ্ছে বেনজিনকে কেন অ্যারোমেটিক যৌগ বলা হয়? 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 অ্যারোমেটিক যৌগ বলা হয়। ঠিক আছে, বেনজিনকে কেন অ্যারোমেটিক যৌগ বলা হয়, এইটা কোশ্চেন আসতে পারে। এটা কেমন আনসার করবা? তাহলে লিখবা বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কারণ বেনজিন কি করে? বেনজিন হাকেল তত্ত্ব মেনে চলে। বেনজিন হাকেল তত্ত্ব মেনে চলে। হাকেল তত্ত্ব মেনে চলে, অর্থাৎ এটার মধ্যে 2n প্লাস n সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। সরি, 4n প্লাস 2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। পাই ইলেকট্রন থাকে। আচ্ছা, পাই ইলেকট্রন থাকে। ওকে, আর এটা হচ্ছে এই জন্য সে স্থিতিশীল হয়, এই জন্য বিশেষ সুস্থিতি অর্জন করে। বিশেষ সুস্থিতি অর্জন করে এই জন্যই এটার মধ্যে যেহেতু সুস্থিতি অর্জন করে, এটার মধ্যে যেহেতু কি বলে অ্যারোমেটিক যৌগের সকল ধর্ম বিদ্যমান, এই জন্য বেনজিনকে কি বলা হয়? অ্যারোমেটিক যৌগ বলা হয়। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ তাহলে পায়রা যাবা। এখন এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, হাকিল নীতি ব্যাখ্যা করো। এটাও তোমরা আশা করি পারবা। আরেকটা কোশ্চেন মাথায় রাখবা, সেটা হচ্ছে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়? অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়? কারণ অ্যালকেন হচ্ছে আসক্তিহীন, তার মধ্যে কার্বন 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 হাইড্রোজেনের মধ্যে একক বন্ধন সিগমা বন্ধন বিদ্যমান, এই জন্য এটাকে প্যারাফিন বলা হয়। তাহলে আজকের এই কমপ্যাক্ট ক্লাসে আশা করি শেষ পর্যন্ত যারা ছিল তারা পরীক্ষায় 12 থেকে 14টা কোশ্চেন কমন পেতে যাচ্ছে কেমিস্ট্রির উপর। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কিন্তু এই পর্যন্তই রাখছি। নেক্সট কোনো ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। এরকম কমন এবং সিলেক্টিভ ক্লাস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।